প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। টেস্ট পরীক্ষা ঘোষণা করে দিয়েছে, আমাদের বোর্ড ঘোষণা করে দিয়েছে যে ডিসেম্বরের একটা নির্দিষ্ট ডেটের মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা হবে, ঠিক আছে? তো তার জন্য তোমাদের প্রস্তুতি নিতে হবে। সেক্ষেত্রে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেসব বিষয়ে আমি তোমাদের বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি, এখনও আলোচনা করছি, ঠিক আছে? তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো বা কমেন্টস করে জানিয়েছো যে স্যার আমাদের সমযোজী যোগ্য কিংবা আইনের যোগ্য যে রয়েছে সেখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে একটু আলোচনা করো। তো আইনের যোগ্য বা তড়িৎ যোগ্য কী সেই সম্পর্কে তোমাদের আমি এখন আলোচনা করব। আর তোমরা অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো, ভালো মন নিয়ে চলাফেরা করো, সুস্থ থাকো। যে বিষয়টা আমি বলি সবসময় জন্য তোমরা নিজেরাও পড়ো, বন্ধুরা যাতে পড়তে পারে সেটুকু সহযোগিতার হাত বাড়িয়ে দাও, বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও। সপ্তাহে মাত্র 3 দিন তোমাদের স্কুল হচ্ছে আর স্কুল হচ্ছে না, সেক্ষেত্রে তোমরা এত পড়া করবে কী করে, ঠিক আছে? তোমরা বন্ধুদের সাহায্যের হাত বাড়িয়ে দাও, নিজেও ভালো রেজাল্ট করো, বন্ধুকেও ভালো রেজাল্ট করতে সাহায্য করো। তাই তোমরা বন্ধুদের মধ্যে আমি যে স্টাডিগুলো দেবো সেগুলো শেয়ার করে দেবে, তাদেরকে অবশ্যই বলবে তারা যেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেয়। আমার এই চ্যানেলটাকে ইজি সায়েন্স সলিউশন যে চ্যানেলটা রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান যেন অল করে দেয়, তাহলে আমার সমস্ত পড়াগুলো তারা সব দেখতে পাবে কিংবা পরপর পড়াগুলো সমস্ত তারা পেতে থাকবে, ঠিক আছে? কথা না বলে পড়াতে চলে যাই। এখন আমি তোমাদের যে বিষয়টা আলোচনা করবো যে আইনীয় যৌগ, এই যে আইনীয় যৌগ আছে, আইনীয় যৌগ বা তড়িৎ যৌগ কি, একটা উদাহরণ দিচ্ছি। তাহলে আমি কি পড়াবো? তড়িৎ যোজী যৌগ জিনিসটা কি একটু প্রথম আলোচনা করে নিই, তারপর তোমাদের আমি সংজ্ঞাতে যাব। ধরো একটা তোমাদের কম্পাউন্ড বলে দিল ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড এটা কি ধরনের যৌগ? ক্যালসিয়াম অক্সাইড। এইটার গঠন এর গঠন থেকে এর গঠনটা আমি আলোচনা করার পরে আমি তোমাদের তড়িৎ যৌগ তার আমি সংজ্ঞাতে আসবো, ঠিক আছে? এখন দেখো ক্যালসিয়াম অক্সাইড, তো ক্যালসিয়াম অক্সাইডের গঠনটা আমি আলোচনা করছি। ক্যালসিয়াম Ca, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস কি জানি? 2 8 8 2, তাই না? তাহলে 2 8 8 2, তাহলে বাইরে কবে করা ইলেকট্রন আছে? দুটো, তো আমি সেই দুটোকে এখানে দুটো স্টার দিলাম। অক্সিজেন, তো অক্সিজেনের বাইরে কবে করা ইলেকট্রন আছে? 2 6, বাইরে 6টা ইলেকট্রন, তাই 6টাকে 6টা গোল্লা দিয়ে চিহ্নিত করলাম। দুটো 4টে, একটু সবাই কেয়ারফুলি মন দিয়ে দেখো, তোমরা বুঝতে পারবে খুব সহজ, খুব অতীব সহজ, কোনো চিন্তা করার কারণ। তোমাকে বলবে যে ক্যালসিয়াম অক্সাইডের ইলেকট্রনীয় ডট গঠন লেখো। কি বলবে? ইলেকট্রনীয় ডট গঠন, বা এর মধ্যে কি ধরনের বন্ধন রয়েছে সেটা আলোচনা করো, তাই তো? কি বলবে? ক্যালসিয়াম অক্সাইডের কি ধরনের বন্ধন রয়েছে সেটা আলোচনা করো, ঠিক আছে? তো সেই ক্যালসিয়ামের গঠনটা আমরা করছি, সেক্ষেত্রে কি বলছি? দেখো ক্যালসিয়ামের ইলেকট্রন হচ্ছে কি 2 8 8 2, কারণ তার মোট ইলেকট্রন সংখ্যা কত? 20, তাহলে 2 8 8 2, তাহলে বাইরে থেকে কটা ইলেকট্রন আছে? দুটোকে আমি এভাবে চিহ্নিত করেছি। অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা 8, তাহলে 2 6, বাইরে থেকে 6টা আছে, 2 4টে 6। দুটো পরমাণুর ইলেকট্রনকে দুরকম ভাবে চিহ্নিত করবে, একইভাবে চিহ্নিত করবে না, ঠিক আছে? তো এর ইলেকট্রনটাকে আমি স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করেছি আর ইলেকট্রনগুলোকে 0 0 দিয়ে প্রকাশ করেছি, গোলা গোলা দিয়ে। এখন দেখো কি ঘটনা ঘটবে না, এখান থেকে ক্যালসিয়াম কি করবে না, দুটো ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে দেবে। কেন স্যার? দেখো যদি ক্যালসিয়াম দুটো ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে দেয় তাহলে কি হবে না, ক্যালসিয়াম দুটো ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে দিলে তাহলে এর বাইরে ইলেকট্রন কটা থাকবে তাহলে ক্যালসিয়ামের, সেটা দেখা যাক।
ক্যালসিয়ামের বাইরে কটা ইলেকট্রন থাকবে? ক্যালসিয়াম 2 8 মানে 18। 18 এর কোন নিষ্ক্রিয় মৌল রয়েছে? আর্গন। তাহলে ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করে তার কাছাকাছি নিষ্ক্রিয় মৌল আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করলো। তার মানে এ কিন্তু তখন কি হয়ে যাবে? সুস্থিত হয়ে যাবে। যে কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে তার কাছাকাছি নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করে, তারপরে সেটা কি হয়ে যায়? সুস্থিত হয়ে যায়। আচ্ছা, এ দ্বারা সুস্থিত হয়ে গেল মানে স্থির হয়ে গেল। তাহলে এ যে দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে কি হবে? এর মাথায় দুটো প্লাস দেবো। কি দেবো? আমি এখানে মাথায় কি দেবো? দুটো 2 প্লাস। এবার দেখো অক্সিজেন কি হয়েছে হবে না, অক্সিজেন কি হলো? অক্সিজেন ছিল 6টা, 2 4টে 6টা, আর দুটো ইলেকট্রন কাছ থেকে নিয়েছি, তাহলে দুটো স্টার। তাহলে এই ইলেকট্রন কত হলো? 2 8 2 8 হয়ে গেল। তার মানে কি হলো? অক্সিজেন তার কাছাকাছি নিষ্ক্রিয় মৌল 10 কি নিয়ন, সে তাহলে নিয়নের গঠন পেয়ে গেল। তাহলে অক্সিজেন কার গঠন পেল? নিয়ন। যেহেতু অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, এর কাছ থেকে দুটো ইলেকট্রন অক্সিজেন গ্রহণ করেছে, এর জন্য মাথায় কি হবে? -2 দেখো এবার প্লাস আর মাইনাস, মানে এ হয়ে গেল ক্যাটায়ন আর এ হয়ে গেল অ্যানায়ন। এই ক্যাটায়ন আর অ্যানায়ন পরস্পরের মধ্যে কি করবে? তীব্র আকর্ষণ বল করবে, ঠিক আছে? তখন তারা যৌগ গঠন করবে। তো সেই যৌগটাকে আমরা কি যৌগ বলবো? তড়িৎদ্বৈয় যৌগ। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা অ্যাকচুয়ালি এর গঠনটা কেমন হবে? CaO, এখানে 2 প্লাস আর 2 মাইনাস, এরকম লিখতে পারো, অথবা CaO শুধু এরকম লিখতে পারো। তাহলে আমাদের তাহলে প্রশ্নটা কি আছে? ক্যালসিয়াম অক্সাইডের গঠন লেখো এবং এর মধ্যে কি ধরনের বন্ধন রয়েছে। প্রশ্নটা কি আছে? প্রশ্নটা তাহলে কি আছে না, ক্যালসিয়াম অক্সাইডের গঠন লেখো। প্রশ্নটা কি আছে আমাদের? না ক্যালসিয়াম অক্সাইড 1 নম্বর প্রশ্ন, এর গঠন লেখো এবং এর মধ্যে কি ধরনের রাসায়নিক বন্ধন রয়েছে। তোমরা তাহলে কি বলবে? ক্যালসিয়াম অক্সাইডের গঠন তুমি লিখে ফেললে, তাহলে এর মধ্যে কি বন্ধন রয়েছে? এর মধ্যে আয়নীয় বন্ধন রয়েছে বা তড়িৎদ্বৈয় বন্ধন রয়েছে। তাহলে উত্তর তখন কি লিখবো না, CaO এর মধ্যে কি বন্ধন রয়েছে না, আয়নীয় বন্ধন রয়েছে। আয়নীয় বন্ধন রয়েছে, হয়ে গেল আয়নীয় বন্ধন বা তড়িৎদ্বৈয় বন্ধন যা বলবো। আচ্ছা, আর একটা একই ধরনের প্রশ্ন তোমাদের আমি দেবো। দেখো পরীক্ষা কিন্তু এসছে, এটাও এসছে আর যেটা দেবো সেটাও এসছে। দেখো ধরো 2 নম্বর কোশ্চেন তোমাদের দেওয়া হলো যে NaCl সোডিয়াম ক্লোরাইড এর গঠন লেখো এবং এর মধ্যে কি ধরনের বন্ধন রয়েছে। এর মধ্যে কি ধরনের বন্ধন রয়েছে। দেখো তাহলে কার গঠন লিখবো? NaCl। কার লিখবো? NaCl। দেখো কি গঠন রয়েছে NaCl, তাহলে সোডিয়াম ক্লোরাইড। তাহলে দেখো তাহলে কি লিখবো আমরা এখন? NaCl এর গঠন। খুব সহজ, দেখো খুব সহজ, একদম খুব সহজ। তোমার শুধু মনে দেখো NaCl গঠন লিখবো তো।
তাহলে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম তাহলে এইভাবে লিখবো সোডিয়াম এন এ, ইলেকট্রন বিন্যাস কি 2 8 1, তার মানে এর বাইরে কত ইলেকট্রন আছে, একটা স্টার চিহ্ন দিলাম। ক্লোরিন Cl, তাহলে ইলেকট্রন বিন্যাস কি 2 8 7, মানে বাইরে কত ইলেকট্রন আছে 7টা, তা 7টা গোল্লা দিই 1 2 3 4 5 6 7। দেখো এবার কি ঘটনা ঘটছে, দেখো Na 2 8, এ কি করলো না একটা ইলেকট্রন সোডিয়াম ত্যাগ করলো। কেন ত্যাগ করলো, দেখো সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে এর 8টা হয়ে যাবে, তার এই জন্য মানে এর কাছাকাছি নিষ্ক্রিয় মূল্য নিয়নের গঠন পেয়ে যাবে, তাহলে এই কিন্তু এটা ছেড়ে দিল, এই ছেড়ে দিলে বলে তাহলে এ কি হয়ে যাবে, এর মধ্যে একটা প্লাস। এবার ক্লোরিন এর 7টা ছিল তো, এর কাছ থেকে এটা নিল, তাহলে এর 8টা বাইরে কাটা হয়ে যাবে, 7টা জায়গায় 8টা হয়ে যাবে, তাহলে এর তখন তার কাছাকাছি নিষ্ক্রিয় মূল্য আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, মানে তাহলে এর ক্লোরিনের তাহলে গঠনটা কেমন হবে, Cl 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, আর একটা এই এসছে এই একটা স্টার, তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি হবে 2 8 8। দেখো এর একটা ছিল, একটা কমে গেছে, এইটা ছেড়ে দিয়েছে বলে একটা ইলেকট্রন কমে গিয়ে 2 8 হয়েছে, আর এ কি করেছে, এই ক্লোরিন কি করেছে ইলেকট্রনটা গ্রহণ করেছে, তাহলে 7 ছিল, মানে 7টা ছিল, একটা গ্রহণ করেছে 8টা হয়েছে। যেহেতু ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে সে কি হয়ে যাবে, ইলেকট্রনকে গ্রহণ করলে সে ঋণাত্মক হয়ে যাবে, তার মানে এ হয়ে গেল অ্যানায়ন, এ কি হয়ে গেল অ্যানায়ন। তাহলে এবার এরা তখন কি করবে, একটা ক্যাটায়ন হয়ে গেল, একটা অ্যানায়ন হয়ে গেল, মানে একটা ধনাত্মক আধান হয়ে গেল, একটা ঋণাত্মক আধান হয়ে গেল। এবার ধনাত্মক আধান ঋণাত্মক আধান পরস্পর কি করবে, আকর্ষণ করবে, তখন এরা কি ধরনের যৌগটা গঠন করবে না NaCl, এখানে প্লাস মাইনাস, অথবা কি লিখতে পারো তুমি NaCl। তাহলে NaCl এর মধ্যে কি ধরনের বন্ধন বর্তমান, তাহলে কি লিখব NaCl এর মধ্যে কি ধরনের বন্ধন রয়েছে না তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন বর্তমান, আয়নীয় বন্ধন বর্তমান। তাহলে ঠিক আছে, তাহলে তড়িৎযোজী যৌগ কাকে বলে এবার আমরা আসবো। যেহেতু তড়িৎযোজী যৌগর গঠন সম্পর্কে এটা আমাদের ধারণা হয়ে গেছে, এই দুটো পরীক্ষাতে অবশ্যই আসছে, তোমরা ভালো করে করো, ঠিক আছে। তো তড়িৎযোজী যৌগের গঠন সম্পর্কে যেহেতু আমার ধারণা হয়ে গেছে, তাহলে আমি কিন্তু এর সংজ্ঞাতে চলে যাব, আশা করি তোমরা সংজ্ঞাটাও করতে পারবে। তাহলে তড়িৎযোজী যৌগের উদাহরণ থেকে তাহলে তড়িৎযোজী যৌগ সম্পর্কে একটা ধারণা এসছে, তাহলে কি বলবো না নিকটতম নিষ্ক্রিয় মৌলের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় যখন এক বা একাধিক মৌলের পরমাণু ইলেকট্রন ত্যাগ করে এবং ওই ইলেকট্রন অন্য কোনো মৌলের পরমাণু গ্রহণ করে, তাহলে যে পরমাণুটা ত্যাগ করবে সে কি হলো ক্যাটায়ন বা ধনাত্মক, আর যে ইলেকট্রনটা গ্রহণ করবে সে হলো কি ঋণাত্মক। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন যখন পরস্পরের একটা আকর্ষণ বল দ্বারা যৌগ গঠন করে তাকে বলছি আমরা তড়িৎ যৌগ। দেখো তড়িৎ যৌগ কিন্তু কোনো স্বাধীন অস্তিত্ব নেই, এখানে দুটো আয়ন এভাবে পাশাপাশি অবস্থান করে, কথাটা খুব খুব মনে রাখো যে তড়িৎযোজী যৌগের অণুর কোনো স্বাধীন অস্তিত্ব নেই, তড়িৎযোজী যৌগের অণুর কোনো স্বাধীন অস্তিত্ব নেই, দুটো আয়ন একটি ধনাত্মক একটি ঋণাত্মক আয়ন পাশাপাশি অবস্থান করে, অথবা দুটি ধনাত্মক আয়ন দুটি ঋণাত্মক আয়ন পরস্পর পাশাপাশি অবস্থান করে, ঠিক আছে। তাহলে এর সংজ্ঞাতে কি আসবো, সংজ্ঞাতে তাহলে আমরা কি আসবো, তড়িৎ সংজ্ঞাতে আমরা কি আসবো না এক বা একাধিক মৌলের পরমাণু বা এটা বলবো নিকটতম নিষ্ক্রিয় মৌলের নিকটতম নিষ্ক্রিয় সুস্থিত
ইলেকট্রন নিকটতম নিষ্ক্রিয় মৌলের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় ইলেকট্রন বিন্যাসটা দেখিয়েছি। ক্যালসিয়াম যেমন 2 ইলেকট্রন ত্যাগ করলো, তাই না? কেন ত্যাগ করলো না? তার কাছাকাছি নিষ্ক্রিয় মৌল আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য 2 হওয়ার জন্য, তাই না? ছিল 2 সে দুটো ত্যাগ করলো, দিয়ে কি হলো 2 কেন 2 হলো না? ক্যালসিয়াম তার কাছাকাছি নিষ্ক্রিয় মৌল 18 আর্গন, 2 মনে করো 8 2 10 18 আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য। তো নিকটতম নিষ্ক্রিয় মৌলে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় এক বা একাধিক মৌলের পরমাণু কি করে? ইলেকট্রন গ্রহণ অথবা ইলেকট্রন বর্জন করে। ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে কি হয় না? আয়নে পরিণত হয়। তাহলে কি হয়? বিপরীত, মানে এটা ক্যাটায়ন আয়নে পরিণত হয়, তাই না? তাহলে কি বল? নিকটতম নিষ্ক্রিয় মৌলের সুস্থ ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা এক বা একাধিক মৌলের পরমাণু, এক বা একাধিক মৌলের পরমাণু, এক বা একাধিক মৌলের কি পরমাণু ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন এবং ওই বর্জিত ইলেকট্রন অন্য কোন মৌলের পরমাণু গ্রহণ করে, অন্য কোন মৌলের পরমাণু গ্রহণ করি। তাহলে নিকটতম নিষ্ক্রিয় মৌলের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় এক বা একাধিক মৌলিক পরমাণু বর্জন করে ক্যাটায়ন এবং ওই বর্জিত ইলেকট্রন অন্য কোনো মৌলিক পরমাণু গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। ক্যাটায়ন মানে ধনাত্মক, অ্যানায়ন মানে ঋণাত্মক। অ্যানায়নে পরিণত হয়। এবার এই আয়নগুলি যখন তীব্র আকর্ষণ বলে, স্থির তড়িৎ আকর্ষণ বলতে এখানে কোন বলটা কাজ করে? স্থির তড়িৎ আকর্ষণ। তাহলে এই আয়নগুলি যখন এই আয়নগুলি যখন তীব্র স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত গ্রহণ করে, তীব্র স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে যৌগ গঠন করে, তাকে তড়িৎ যৌগ বলে। তাই কি বলে? তাকে তড়িৎ যোজী যৌগ বলে। এবং এই যে যৌগ গঠন করার ক্ষমতা, মানে এবিলিটি অফ ফরমেশন অফ কম্পাউন্ড, যে যৌগ গঠন করার ক্ষমতা, তাহলে কি বলা হচ্ছে? তার যে এবিলিটি, তাকেই বলছি তড়িৎ যোজ্যতা। তার যে তড়িৎ যৌগ হয় এবং যৌগ গঠন করার ক্ষমতাকে যৌগ গঠন করার
ক্ষমতাকে তড়িৎ যোজ্যতা বলে। তাহলে তড়িৎ যোজ্যতা কাকে বলে, তড়িৎযোজী যৌগ কাকে বলে, একই সংজ্ঞা থেকে কিন্তু আমরা পেয়ে গেলাম। তড়িৎযোজী যৌগের কিছু বৈশিষ্ট্য আছে, এই দেখো এর বৈশিষ্ট্য। কি আসবো না, সাধারণভাবে এই যৌগগুলো কঠিন হয়। কি হয়? কঠিন হয়। এক নম্বর হয় তড়িৎযোজী যৌগগুলি সাধারণত কি হয়? কঠিন হয়। কি হয়? দুই নম্বর কি, এরা আয়ন উৎপন্ন করে। কি উৎপন্ন করে? মেন পয়েন্ট রুল, এরা আয়ন উৎপন্ন করে। তিন নম্বর কি, এরা তড়িৎ পরিবহন করে। কি করে? তড়িৎ পরিবহন করে। একদম মূল পয়েন্টগুলি বলবো, ঠিক আছে? যেহেতু আয়ন উৎপন্ন করে। চার নম্বর কি না, এদের কোনো স্বাধীন অস্তিত্ব নেই। এদের কোনো স্বাধীন অস্তিত্ব নেই। এরা দুটি আয়ন পাশাপাশি অবস্থান করে। এদের কোনো স্বাধীন অস্তিত্ব নেই। পাঁচে কি, তাহলে তড়িৎযোগগুলি সাধারণত কঠিন হয়, এরা আয়ন উৎপন্ন করে, এরা তড়িৎ পরিবহন করে, এদের কোনো স্বাধীন অস্তিত্ব নেই। 5 নম্বর কি বলবো, এরা বা এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক খুব কম হয়, বেশি হয়। এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক খুব বেশি হয়। তাহলে কি তড়িৎ যৌগ সম্পর্কে একটা ধারণা হলো তো? তড়িৎ থেকে তোমরা নানা রকম প্রশ্ন আসলে অবশ্যই করতে পারবে। প্রশ্ন আসলে তড়িৎ যৌগ কেন আয়ন উৎপন্ন করে, প্রশ্নগুলো আসে, ঠিক আছে? তাহলে মোটামুটি তড়িৎ যৌগ সম্পর্কে তোমার একটা আইডিয়া এলো, ঠিক আছে? দেখো এবার তোমাদের যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে সমযোজী যৌগ, ঠিক আছে? বা কোভ্যালেন্ট কম্পাউন্ড যেটা বলি আমরা, বা কোভ্যালেন্ট বন্ডিং নিয়ে, সমযোজ্যতা নিয়ে আলোচনা করব। কি জিনিসটা দেখো, একটা জিনিস তার গঠন, প্রথম উদাহরণটা আলোচনা করবো, উদাহরণটা আলোচনা করে তোমরা বুঝতে পারে যাবে। দেখো একটা প্রশ্ন আমি তোমাদের দিলাম, যে প্রশ্নটা হচ্ছে এরকম, এই ধরনের প্রশ্ন যে F2 ফ্লোরিন এর ইলেকট্রনীয় ডট গঠন লেখ। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে, তোমাদের পরীক্ষায় এর আগেও এসেছে। F2 এর ইলেকট্রন ডট গঠন লেখ, পরীক্ষায় এর আগেও এসেছে। তোমরা কি করছি দেখো, তো ফ্লোরিন, 9 ফ্লোরিন, তাই তো নাকি? তাহলে এখানে F2 মানে ফ্লোরিনের কয়টি পরমাণু এখানে আছে? দুটি পরমাণু। কটা আছে? দুটি। তার দুটো পরমাণু নিলাম, তাহলে F2 দুটো পরমাণু নিলাম, এটা F2 এর পরমাণু নিলাম। ইলেকট্রন বিন্যাস কি? 2 7, 9 ফ্লোরিন তো 2 7। তাহলে এই ফ্লোরিনের বাইরে কত ইলেকট্রন আছে? 7টা। এই যে ইলেকট্রন 2 7 মানে 7টা আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7। এই ফ্লোরিনটা তার বাইরে কত ইলেকট্রন থাকবে? এটা 9 ফ্লোরিন ইলেকট্রন বিন্যাস, তাহলে 2 7, তাহলে এবারে 7টা থাকবে। 7টা করছে দেখো,
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। দেখো এবার কি হচ্ছে ঘটনাটা, না এরা কেউ কিন্তু অষ্টক পূর্তি করেনি, করেছে কি করেনি। তাহলে আমি যদি এরা যদি ইলেকট্রনটা কি করে, না এ একটা ইলেকট্রন দিয়ে দিল, তাহলে এর দেখো 7টা ছিল 8টা হয়ে গেল। এ আবার একে একটা ইলেকট্রন দিল, তাহলে এর কটা 7টা ছিল এর 8টা হয়ে গেল। তার মানে কি হচ্ছে, তখন কিন্তু প্রত্যেকে অষ্টক পূর্তি হয়ে গেল। জিনিসটা কেমন হয় আমি আরেকটু ছবি এঁকে দেখাচ্ছি। তাহলে এই ফ্লোরিন 7টা ছিল, তো একটা ফ্লোরিনের 7টা ছিল ইলেকট্রন, তো সেটা 7টা আমি করে ফেলি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। আর একটা ফ্লোরিন, এই এর বাইরে কটা ইলেকট্রন আছে, 7টা। তো কি করলাম, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। দেখো আমি এর ইলেকট্রন একটু বড় করেছি, এর একটু বড় করেছি। কেন করেছি, এমন কোনো কারণ নয়। অর্থাৎ এই ইলেকট্রনটা নিজের মধ্যে দেয়া না করে বলে একটু বোঝানোর জন্য একটু বড় করেছি, কিন্তু এমনি ইলেকট্রনের যা সাইজ তাই সাইজ। তাহলে এরা কি করছে দেখো, এই ইলেকট্রনটা এইভাবে জাস্ট এইভাবে, এর কটা ইলেকট্রন হয়ে গেল দেখো, 7টা ছিল 8টা হয়ে গেল। এর কটা ইলেকট্রন হবে, এই দেখো এর ছিল কটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। এর কাছ থেকে দিল 8টা হয়ে গেল। তার মানে কি হলো, এক জোড়াকে ইলেকট্রনকে দুজনেই সমানভাবে ব্যবহার করছে। এক জোড়া ইলেকট্রনকে দুজনেই সমানভাবে ব্যবহার করছে, করে এরা যৌগ গঠন করছে। ঠিক আছে, তাহলে এটাকে আমি কিভাবে করছি দেখো, তখন আমরা এটাকে এইভাবে করছি, এফ। তার মানে এরা একটা ইলেকট্রন জোড় গঠন করছে বলে এটা এক বন্ধন হলো। কত বন্ধন হলো, এক বন্ধন হলো। একটি মাত্র ইলেকট্রন জোড়কে দুজনেই সমানভাবে ব্যবহার করে অষ্টক পূর্তি করছে, তার জন্য এটা হয়ে গেল কি সমযোজী এক বন্ধন। আরেকটা এক্সাম্পল দিলে তোমরা হয়তো আরো ভালো বুঝতে পারবে। ধরো কোশ্চেন দিলাম তোমাদের আমি, C2H2 এর ইলেকট্রনীয় ডট গঠন লেখ। কি করে দেখো, খুব সহজ প্রশ্ন, খুব সহজ, একদম সহজ। তো C2H2 মানে কার্বন কটা আছে, দুটো, হাইড্রোজেন একটা। ঠিক আছে, তো কার্বনে এখানে দুটো কার্বন নিলাম। কার্বনে কটা ইলেকট্রন কি, 2 4। তাহলে একটা, দুটো, তিনটে, এখানে 4টে। একটা, দুটো, তিনটে, এখানে 4টে। আর হাইড্রোজেন আছে দুটো হাইড্রোজেন, তাহলে এই একটা হাইড্রোজেন নিলাম, তার বাইরে একটা ইলেকট্রন। এই একটা হাইড্রোজেন নিলাম, তার বাইরে একটা ইলেকট্রন। তো এর 2 4, এর তো 1, এর 1। দেখো ঘটনা কি করছে দেখো, হাইড্রোজেন তার কাছাকাছি নিষ্ক্রিয় মৌল কোনটা, হিলিয়াম। তাহলে হাইড্রোজেনের আছে কয়টা, একটা ইলেকট্রন। সে যদি এখান থেকে একটা ইলেকট্রন হয়, এই দুটো ইলেকট্রন হয়ে যাবে, তখন এ কিন্তু তার কাছাকাছি নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের গঠন পেয়ে যাবে। তাহলে জিনিসটা কি জানো, তাহলে হাইড্রোজেন কার্বনের কাছ থেকে একটা ইলেকট্রন নিয়ে সে একটা ইলেকট্রন জোড় গঠন করে কাছাকাছি নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের গঠন পেল। সেম ভাবে এখানেও এই যে হাইড্রোজেনটা, এই কার্বনের কাছ থেকে একটি ইলেকট্রন নিয়ে এ তার কাছাকাছি নিষ্ক্রিয় মৌল কার গঠন পেল, হিলিয়াম। তাহলে দুটো হাইড্রোজেন তো দুজনই দুটো সুস্থিত মানে নিষ্ক্রিয় মৌলের সুস্থিত ইলেকট্রন বিন্যাস পেয়ে গেল, তাই না। দেখো হাইড্রোজেন তার নিজস্ব একটা আছে, কার্বন একটা ধার নিল, তাহলে এই দুটো হয়ে গেল, এ তার কাছাকাছি নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করে গেল, মানে এর সক্রিয় নয়, এ নিষ্ক্রিয় হয়ে গেল। এই হাইড্রোজেনটা এ কি করছে, এই কার্বনের কাছ থেকে একটা ইলেকট্রন ধার দিল,
দিয়ে এও কার ইলেকট্রন বিন্যাস গঠন লাভ করলো? হিলিয়ামের। তার মানে এও কিন্তু সুস্থিত হয়ে গেল। এবার পড়ে রয়েছে দুটো কার্বন পরমাণু। তাহলে কার্বনের কাছাকাছি নিষ্ক্রিয় মূল্য কি? নিয়ন, 10 নিয়ন। তার মানে কি হচ্ছে না প্রত্যেকটা কার্বন পরমাণু আছে 4টি, আরো 4টে করে দরকার। কেন? 4 2 6 আর 4টে নিলে 10টা। কিংবা এ কি করে বাইরে অষ্টক পূর্তি করবে। অষ্টক পূর্তি মানে কি? এর বাইরে কত কোয়ালিটি করবে? 8টা করবে। কি করে করছে দেখো না, এই কার্বন পরমাণু 3টে আছে, এর কাছ থেকে 3টে নিল, তাহলে করা হয়ে গেল 6টা। দেখো এই কার্বন পরমাণু কি করলো? এই এর 3টে আছে, এর কাছে 3টে, 6টা, 7টা, এই একটা নিয়ে গেল। তার মানে এইভাবে এ তার অষ্টক পূর্তি করলো। তাহলে এই কার্বন পরমাণু 8টা হয়ে যাবে, 3 3 6টা 7টা 8টা। তাহলে এই কার্বন পরমাণু একই ভাবে করবে। এ কি করবে? এর কাছ থেকে এই 3টে নিল, আর হাইড্রোজেনের কাছ থেকে একটা নিল। এই এটাও অষ্টক পূর্তি হয়ে গেল। হ্যাঁ, তাহলে তখন গঠনটা কেমন দাঁড়াবে? তাহলে জিনিসটা তখন আমরা কেমন পাবো? এই জিনিসটা তখন কিন্তু এইভাবে পাবো। এখানে কটা ইলেকট্রন জোড়? 3টে, তাহলে 3টে সমযোজী বন্ধন। এখানে কটা ইলেকট্রন জোড়? একটা ইলেকট্রন জোড়, তাহলে এক সমযোজী এক বন্ধন। তাহলে আমি কেমন পাবো? এই কটা ইলেকট্রন জোড়? 3টে, সমযোজী 3 বন্ধন। এখানে কটা ইলেকট্রন জোড়? একটা, তার সমযোজী এক বন্ধন। মানে তখন কি পাবো? এই যোগের অন্য কিন্তু স্বাধীন অস্তিত্ব আছে। তাহলে কি একটা জিনিস তোমার তাহলে বুঝতে পারি যে যতগুলো ইলেকট্রন জোড় তৈরি হবে ততগুলো বন্ধন তৈরি হবে। এখানে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কটা ইলেকট্রন জোড়? একটি ইলেকট্রন জোড়, এক বন্ধন। এখানে কার্বন হাইড্রোজেনের মধ্যে কটা ইলেকট্রন জোড়? একটি ইলেকট্রন জোড়, এক বন্ধন। এখানে ফ্লোরিনের মধ্যে কটা ইলেকট্রন জোড়? একটি ইলেকট্রন জোড়, এক বন্ধন। তাহলে এইভাবে ইলেকট্রন জোড়কে নিজেরা ব্যবহার করে যখন যৌগ গঠন করে তখন তাকে সমযোজী যৌগ বলা হয়। কি বলা হচ্ছে না এক বা একাধিক ইলেকট্রন জোড়। দেখো এখানে অনেক ইলেকট্রন জোড়, এখানে এক ইলেকট্রন জোড়। তাহলে বিভিন্ন মৌলের পরমাণু যখন এক বা একাধিক ইলেকট্রন জোড়কে সমানভাবে ব্যবহার করে যৌগ গঠন করে তখন তাকে আমরা কি বলবো? সমযোজী যৌগ। এবং সেই যৌগ গঠন করার ক্ষমতাকে কি বলা হচ্ছে? সমযোজ্যতা। এই দুটো এক্সাম্পল কিন্তু পরীক্ষাতে এসছে, তোমরা করো, খুব ভালো পরীক্ষাতে আসবে কিন্তু। ঠিক আছে, তাহলে সমযোজী যৌগের তাহলে সংজ্ঞাতে কি আসবো না এক বা একাধিক মৌলের পরমাণু নিকটতম নিষ্ক্রিয় মৌলের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় এক বা একাধিক ইলেকট্রন জোড়কে সমানভাবে ব্যবহার করে যে যৌগ গঠন করে তাকে সমযোজী যৌগ বলে। তাহলে কি লিখবো আমরা এখানে সংজ্ঞাতে? কি লিখবো না এক বা একাধিক মৌলের পরমাণু, এক বা একাধিক মৌলের পরমাণু। তাহলে কি লিখবো? এক বা একাধিক মৌলের পরমাণু নিকটতম নিষ্ক্রিয় মৌলের, তাহলে এক বা একাধিক মৌলের পরমাণু নিকটতম নিষ্ক্রিয় মৌলের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায়। তাহলে কি বললাম? এক বা একাধিক মৌলের পরমাণু নিকটতম নিষ্ক্রিয় মৌলের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় এক বা একাধিক ইলেকট্রন জোড়কে সমানভাবে, কি ইলেকট্রন জোড় সম্পর্কে আলোচনা করেছি, সমানভাবে ব্যবহার করে যে যৌগ গঠন করে তাকে কি যৌগ বলে? সমযোজী যৌগ বলে। তাকে সমযোজী যৌগ বলে। এবং
যৌগ গঠন করার ক্ষমতাকে কি বলেছি? যৌগ গঠন করার ক্ষমতাকে সমযোজ্যতা বলে। তাহলে সমযোজী যৌগ কাকে বলে, সমযোজ্যতা কাকে বলে, এটা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে এক বা একাধিক মৌলের পরমাণুর নিকটতম নিষ্ক্রিয় মৌলের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা এক বা একাধিক ইলেকট্রন জোড়কে সমানভাবে ব্যবহার করে যে যৌগ গঠন করে তাকে সমযোজী যৌগ। হ্যাঁ, এর বৈশিষ্ট্যতে কি আসবো আমরা? ঠিক আছে, তাহলে এর বৈশিষ্ট্য আছে। তাহলে বৈশিষ্ট্যতে কি আসবো আমরা? না, সাধারণভাবে এরা কি হয়? 1 নম্বর, সমযোজী যৌগ তরল বা গ্যাসীয় হয়, এটা 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর কি? এরা আয়ন উৎপন্ন করে না, মানে তার সব উল্টো, তড়িৎ যৌগের উল্টো, আয়ন উৎপন্ন করে না। 3 নম্বর কি? না, এরা আয়ন উৎপন্ন করে মানে কি? তড়িৎ পরিবহন করে না, তড়িৎ পরিবহন করে না। 4 নম্বর কি হবে? এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম, তাই না? সমযোজীগুলো তরল বা গ্যাসীয় হয়, এরা আয়ন উৎপন্ন করে না, এরা তড়িৎ পরিবহন করে না, এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম। কিন্তু এই যৌগের স্বাধীন অস্তিত্ব আছে, এদের স্বাধীন অস্তিত্ব আছে। জাস্ট তড়িৎ যৌগের উল্টো ধর্মগুলো এর। ঠিক আছে, আজকে আর নয়, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আমি জাস্ট এখান থেকে কি কি ধরনের শর্ট কোশ্চেন আসতে পারে বা আর একটা দুটো রয়েছে ইলেকট্রনের ডট গঠন, সেটা আমি পরবর্তী ক্লাসে সাজেশন নিয়ে চলে আসবো। আর যেগুলো করালাম সেগুলো অবশ্যই মন দিয়ে করো, এগুলো পরীক্ষাতে অবশ্যই আসবে, তোমাদের টেস্টও আসবে। খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও পড়াটা পেয়ে যায়। তাদেরকে বলবে তারা যেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেয়, তাহলে তারাও পড়াটা দেখতে পাবে। সবাই ভালো থাকো আর খুব সুন্দর মন নিয়ে চলাফেরা করো।